দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধাবস্থার অবনতি ঘটলে বিশ্বমন্দা দেখা যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যুদ্ধের শুরুতেই জ্বালানি তেলের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা জটিলতা দেখা দিয়েছে বিশ্বব্যাপী। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যদি বিশ্বমন্দা দেখা দেয় তাহলে বাংলাদেশ কিভাবে মোকাবিলা করবে বা বাংলাদেশের প্রস্তুতি কতটুকুন, সেসব বিষয় এবং সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার সাজেদুল হক। স্বাগতম আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আরও একজন সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক সোহরাব হাসান যুক্ত হবার কথা রয়েছেন, তিনি পথে রয়েছেন, এলে যুক্ত হবেন। আমি সাজেদুল হক আজকের আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে বিশ্বমন্দা যদি দেখা দেয়, IMF যে সতর্কবার্তায় এর মধ্যে দিয়েছে, ধারণা করা হচ্ছিল যুদ্ধের শুরুতে যে 1-2 সপ্তাহ পরে হয়তো কোনো কারণে বা কারো মধ্যস্থতায় হোক যুদ্ধটা থেমে যেতে পারে। তো সেটি থামেনি, মাঝে একটি আলোচনার দ্বার খুলেও আবার বন্ধ হয়ে গিয়েছে। সব মিলিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ রনি রেজা ভাই, এবং একই সাথে আমাদের মোহনা টিভির দর্শকরা সকলকে শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আসলে বাংলাদেশ এবং বিশ্ব প্রেক্ষাপট দুটোর ক্ষেত্রেই এখন একটু চরম একটা সংকট। বিশেষ করে এই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এই ইরান আগ্রাসন শুরু করলেন ইসরায়েলকে সাথে নিয়ে, সেদিন থেকেই আসলে বলা যায় সারা পৃথিবীর অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়ে গেছে আর কি। আর ট্রাম্পের যে হিসাব নিকাশ ছিল, সে মনে করছিল ভিনি ভিসি ভিডি, এলাম দেখলাম জয় করলাম, আক্রমণ করব, ওদের প্রধানকে মেরে ফেলবো, খামেনিকে মেরে ফেলবো, ব্যাস ইরান গিয়ে কুপকাত হয়ে যাবে এবং খুব বাহাবা, সারা পৃথিবী আমাকে বাহাবা দেবে, আমেরিকান জনগণ তাকে বাহাবা দেবেন, অন্যান্য যারা দু একটা কথা বলে তারাও ভয় পেয়ে, এবং অন্যরা যারা গিয়ে ট্রাম্পের বিরুদ্ধে তারা বউকে মেরে বা ঝিকে মেরে বউকে শেখানোর মতো ব্যাপার ঘটবে আর কি। কিন্তু না, বিষয়টা হয়ে গেছে পুরো উল্টো আর কি। যুদ্ধ যে এতদিন পর্যন্ত গিয়ে কন্টিনিউ হবে এবং ইরান যে আবার কাউন্টার অ্যাটাক করবে, পাল্টা আক্রমণ করবে, বরঞ্চ যে মানে আমেরিকার যে মিত্ররা ছিল মধ্যপ্রাচ্যে, মিত্ররাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর কি। এমন শোনা যায় যে কুয়েতের বিমানবন্দরের রাডার নষ্ট হয়েছে, সেটা নাকি ওদের নাকি 90 দিন বিমান চলাচলের সমস্যা হয়ে যাবে আর কি। অর্থাৎ মিত্ররাও খুব ক্ষিপ্ত, কারণ মিত্ররা মনে করছিল যে আমেরিকার ইয়াতে থাকলে একটা নিরাপত্তার চাদরে থাকবে, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। এটাতে আমেরিকার হিসাব নিকাশে একটা গণ্ডগোল লেগে গেছে এবং আমেরিকার অর্থনীতির উপর একটা বিরাট চাপও সৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। কারণ ওই কয়েক হাজার ডলারের দিয়ে তৈরি ড্রোনের কে ধ্বংস করতে তাদের লাখ টাকার মিসাইল খরচ করতে হচ্ছে। তো সব কিছু মিলে এটা যুদ্ধটা লম্বা হওয়ার জন্য আমেরিকার যেমন বিপদ হয়েছে, একই সাথে বিপদে পড়তে যাচ্ছে সারা পৃথিবীর মানুষ আর কি। ইরান তার পাল্টা কৌশল হিসেবে তেলের সংকট তৈরি করাটার ক্ষেত্রেই সে ইরান প্রণালীটা বন্ধ গ্রহণ করেছে, সে হরমুজ প্রণালী করেছে এবং আজকে সে বলেছে যে সে পর্যন্ত লোহিত সাগরও যে আনাগোনা জাহাজের সেগুলোকেও টার্গেট করবে, সেখানেও লোহিত সাগর দিয়ে যেতে পারবে না। অর্থাৎ লোহিত সাগর মানে বুঝেন যে মানে আরবের জাজিরাতুল আরবের যে পশ্চিম পাশ, ওই পশ্চিম পাশে রেড সি, আর এদিকে হরমুজ প্রণালী। ওদিক থেকে কিন্তু ইউরোপে বা ইসরায়েলের ওদিকে যাতায়াত করে আর কি জাহাজগুলো আর কি। ভূমধ্য সাগর থেকে আরব সাগরে আসে লোহিত সাগরের মাধ্যমে আর কি। ওই জায়গাটা তো যখন ক্রাইসিস তৈরি হয়ে যায় তাহলে কিন্তু বিরাট সংকট আর কি। এই সব কিছু যুদ্ধ পরিস্থিতির কারণে যেটা ঘটছে সেটা যে সাধারণত যেটা হয় তেল সংকট এটা চরম আকার ধারণ করবে এবং তেলের দাম বাড়বে। এবং ইরানের ট্যাকটিসের জায়গা এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ, যে সে তো যুদ্ধে যেভাবে পারুক এতক্ষণ টিকে থাকলো। তার একটা বড় ব্যাপার যে ট্রাম্পের আসলে স্ট্র্যাটেজিক গোল কী ছিল, রেজিম চেঞ্জ। ইরানে সে রেজিম চেঞ্জ করবে আর কি। কিন্তু যদি তেলের দাম ডলার প্রতি মানে ব্যারেল প্রতি $200 ক্রস করে, ঠিক আছে,
তখন কিন্তু ট্রাম্প সাহেবের রেজিমি হচ্ছে চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে আর কি। অলরেডি আজকে একটি সংবাদ দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যমে যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্র নাগরিকদের মধ্যে একদম প্রথম থেকেই নাগরিকদের একটা অংশ তারা বলা শুরু করেছিলেন, কারণ আপনি জানেন যে 25 সালে হচ্ছে নভেম্বর মাসের 17 তারিখ ওদের হচ্ছে আপনার হাউস অব রিপ্রেজেন্টেটিভে একটা বিল পাস হয়েছিল, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে অ্যাবস্টেন্সের ফাইলস গোপন রাখা হয়েছে আর কি। তো এখন হচ্ছে রিপাবলিকান পার্টির লোকেরাও বলছে, ট্রাম্পের পার্টির লোকেরাও বলছে, আবার তার বিরোধী দল ডেমোক্রেটরাও বলছে যে না, এটা এখন ওপেন হয়ে যাবে, এই 2026 এটা ওপেন হবে, সবাই এটা পড়তে পারবো। সবাই পড়তে পারলে সমস্যা কোথায়? অ্যাবস্টেন ফাইল পড়লে অ্যাবস্টেন সাহেব ধরা খায় না, ওটার মধ্যে আবার হচ্ছে আমাদের হচ্ছে এই ট্রাম্প সাহেবের অনেক কীর্তিকলাপ আসে। শুধু কি ট্রাম্প সাহেব, আমাদের আশেপাশের আছে, আশেপাশের দেশগুলোর আছে, আমাদের দেশেরও দু একজনের ব্যাপার স্যাপার এখানে আছে আর কি, রথি মহারথীর ব্যাপার স্যাপার আছে আর কি। কিন্তু সবচেয়ে আমেরিকার কন্টেক্সট থেকে যেটা বলতেছি, তো ট্রাম্প সাহেব খুব বড় ধরা খেয়ে যেতে পারে। সামনে তার ছিল মিড টার্ম ইলেকশন, ওই সিনেটের ইলেকশন হবে আর কি। ও 17 তারিখ এটা পাস করছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ওখানে সম্ভবত ভুলে গেছি, তাও 267 জনের মধ্যে 467 জনের মধ্যে 466 জনই হচ্ছে এটার পক্ষে ভোট দিয়েছে, ওপেন করার পক্ষে ভোট দিয়েছে, আর একজন রিপাবলিকান পার্টি সেটা বিপক্ষে ভোট দিয়েছে আর কি। এরকম এক পরিস্থিতিতে ট্রাম্পের আসলে এখন সারা পৃথিবীতে কায়কার, এবং তারপরে সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রী কিডন্যাপ করে নিয়ে গেল, ঠিক আছে, কিডন্যাপ করে নিয়ে গিয়ে টেলের ব্যাপার স্যাপার বললো, মাদক দ্রব্যের ব্যাপার, পরে দেখলাম যে ওখানে ওই তেলের নিয়ে নিল সে। আর তারপরে ধাপে গিয়ে আবার হচ্ছে ইরানের ইয়াকে মেরে ফেললো, খোমেনিকে মেরে ফেললেন তারা। কোথাও হচ্ছে সে দেশের রাষ্ট্রনায়ককে সে কিডন্যাপ করে, কোথাও থেকে হত্যা করে। এই সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমেরিকার জনগণ হচ্ছে প্রথম থেকে তার উপর একটু বিরক্ত ছিল, এবং এটা যখন যতটা সময় যাচ্ছে তাতে প্রচণ্ড 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 আকারে বিরক্তির জায়গাটা আসতেছে। এবং সেটা নিশ্চিত আমাদের মধ্যবর্তী তাদের যে নির্বাচন হবে, সিনেট এবং হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো এই জায়গায় একটা বড় ধরনের ধাক্কা আসবে মার্কিন প্রশাসনের মধ্যে দিয়ে। কিন্তু এই সময়টা কালটার মধ্যে যেটা হচ্ছে যে আমাদের তো হচ্ছে বাংলাদেশ, আমাদের কি দরকার? আমাদের ওখানে অত কিছু না, আমরা যেটা চাই দরকার ছিল আমাদের মধ্যপ্রাচ্য থেকে, সেটা হচ্ছে আমাদের তেলের দরকার ছিল। সেই তেলের জায়গাটা এখন হচ্ছে আমরা একটা সংকটের মধ্যে পড়ে গেছি। আর একটা সংকট হচ্ছে প্রকৃত বাস্তব সংকটে পড়ার আগে, বাংলাদেশ কিন্তু এখনো বাস্তব সংকটে পড়েনি, কিন্তু বাস্তব সংকটে পড়ার আগেই আমাদের মধ্যে এক ধরনের প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেছে, এটাকে বলে প্যানিক বাইং শুরু হয়ে গেছে। প্যানিক বাইং নাকি সুযোগ সন্ধানী যদি বলি, মানে অনেকেই আমরা দেখলাম যুদ্ধ শুরু হওয়ার পরে যখন বিভিন্ন পাম্পে ভিড় বাড়ছিল, তখন যৌথ বাহিনী এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে অনেক তেল উদ্ধারও করতে শুরু করলো। এই যে মানে সুযোগ সন্ধানী বা কেউ কেউ এর মধ্যে রাজনৈতিক ব্যাপারও খুঁজছে, আপনার কি মনে হয় এটা কি রাজনৈতিক ছত্রছায়া নাকি ব্যক্তি? আসলে এখানে এটা হলো কয়েকটা ডাইমেনশন আছে। হ্যাঁ, এটা একটা না, আমি যেটা বললাম যে প্যানিক অ্যাটাক, প্যানিক বাইং, মানে আমার হতো দেখা যেত আমি আচ্ছা 1000 টাকার তেল কিনতেছি, হ্যাঁ, আর দেখা গেল যে এত লম্বা লাইন কেন, তেল পাওয়া যাবে না, দেখা গেল আমি 1000 টাকার বদলে আমি 5000 টাকার তেল কেনা শুরু করলাম। যিনি হচ্ছে 200 টাকা বা 100 টাকার তেল কিনতেন, যিনি বাইকের রাইডার, সে 100 টাকার বদলে সে দেখা গেল 500 টাকার তেল কেনা শুরু করছে। অর্থাৎ জনগণের মধ্যে যখন প্যানিক অ্যাটাকটা শুরু হলো, তখন আবার পাশাপাশি আরেকটা ডাইমেনশনে আমাদের দেশে যেটা অভ্যাস, তেলের দাম বাড়বে, তাহলে এখন এক কাজ করি, এখন কম দামের তেলটাকে হচ্ছে আমি মজুদে নিয়ে যাই, কম দামের তেল মজুদে নিয়ে যাবো, যখন দামটা বাড়বে তখন সেটা আমি বেচবো। এটা তো আমাদের সব কিছুর ক্ষেত্রে, একটা চাল ডাল তেল থেকে শুরু করে, একটা সিগারেট থেকে শুরু করে, বিড়ি থেকে শুরু করে, পান থেকে শুরু করে, যেটাই হচ্ছে দাম বাড়ানোর সম্ভাবনা থাকে, সেটাই দেখা যায় বাজারে ওটা পাওয়া যায় না, ওটা বাজারে ক্রাইসিস তৈরি হয়। যদিও ওই ক্রাইসিসটা কৃত্রিম সংকট থাকে এবং এটা মজুদদাররা তৈরি করে। এবং এই যে মজুদদারের বিষয়টা, এই সিন্ডিকেটের বিষয়টা, এইটা কি হচ্ছে জ্বালানি ক্ষেত্রে নাই? অবশ্যই জ্বালানির ক্ষেত্রে এই সিন্ডিকেট আছে, এটা একটা ডাইমেনশন। আর একটা ডাইমেনশন আছে যে হচ্ছে এই নতুন সরকার
হ্যাঁ, ইলেকশনে হেরে গেছি একটু আমরা হচ্ছে গিয়ে বেশি বেশি তেল কেনা শুরু করে দিই, সরকার আর একটু সংকটে বলতে পারবে, অর্থাৎ ওইরকমও একটা হলো জায়গা এটা রয়ে কারা গেছে আর করতে কি। পারে মানে এটা যারা নির্বাচনে পরাজিত হয় আর কি, যারা লোকে জিততে হেরে যায়, তাদের মধ্যে রাগটা বেশি থাকে। আমি এটা বিস্তারিত বলতে চাই না, এটা খুবই হাইপোথেটিক্যাল কথা, আচ্ছা, ঠিক আছে, সে তো জোর দিয়ে বলছি না, আমি এটা হাইপোথেটিক্যালি বললাম আর কি। তো এরকম নানান ডাইমেনশনে এই সংকটটা বাস্তবে জাত, সেটাকে আরো বেশি হচ্ছে গিয়ে ফুলানো হয়েছে, ফাঁপানো হয়েছে। কিন্তু সত্যি সত্যি বিপদ তো আসবে, সত্যি সত্যি তো বাঘ আসবে। বাঘ এসছে বলে মানুষকে একটু বোকা বানানো হলো, কিন্তু এখন সত্যি সত্যি বাঘ আসতেছে। এবং সত্যি সত্যি বাঘের ক্ষেত্রে আপনার আজকের মূল প্রসঙ্গ যে জায়গায়, সেটাকে বাংলাদেশ কীভাবে হচ্ছে কিভাবে মিট করবে, সেটাকে কীভাবে ডিল করবে। আমি দেখি যে সেটাকে ডিল করার ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি খুবই খুবই বিপজ্জনক। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের $200 কোটি দরকার জ্বালানির ক্ষেত্রে। আরেকটা নিউজ এসছে যে $300 কোটি দরকার। উনি বলেছেন মিটিংয়ে যে আমাদের দরকার হচ্ছে 200 কোটি, কিন্তু আরেকটা সংবাদে আমরা পাচ্ছি যে $300 কোটি দরকার। এই 200 কোটি টাকা, $300 কোটি যে হচ্ছে ঋণ বাংলাদেশে দাবি করছে, সেই ঋণটা পাওয়ার ক্ষেত্রেও তো হচ্ছে একটা ব্যাপার স্যাপার আছে। কারণ ঋণ দাতারা বা বিনিয়োগকারী দুই ধরনের মানুষরা কিন্তু একটা জিনিস দেখে যে বাংলাদেশের স্থিতিশীলতা কতটুক, মানে যে সরকারটি ক্ষমতায় আছে সেই সরকার স্থিতিশীলতা। এর মধ্যে আমাদের যে রাজনৈতিক জায়গায় একটা অরাজকতা আবার তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে, একটা আনস্টেবিলিটি তৈরি কিন্তু হওয়ার সম্ভাবনা আপনি আছে। বলছেন যে রাজনৈতিক পরিমণ্ডলে আনস্টেবিলিটি তৈরি হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু আমি তো দেখছি যে না, মানে একটি নির্বাচিত সরকার এলো এবং বিরোধী দলের সঙ্গে মোটামুটি মিলেমিশে ভালোই চলছে। খুব বেশি কি আপনি মতপার্থক্য দেখছেন কিছু সংস্কারের জায়গা বা এই জায়গা ছাড়া? আসলে আচ্ছা, আমরা এই বিষয়ে আলোচনা করব, একটু ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি শেষে ফিরছি, সঙ্গে থাকুন। সৌরভ ভাই আসছেন? হ্যাঁ, ওটা আসসালামু আলাইকুম ভাইয়া। হঠাৎ করে পজিশন বদল হওয়া যায়, আবার সমস্যা হয়ে যাবে না তো? সৌরভ ভাই ভালো আছেন? অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। এবার আর আপনার ঘুরে দেখা যাবে না। তো আগেই কেমন আছেন? বলছিলাম, তখন তো মান বলা। আসলাম, মানে কি অবস্থা? এই চলছে ভাইয়া। সৌরভ ভাইয়ের কাগজ আমার কাছে এসে গেছে। নেন। সৌরভ ভাই জামে পড়ছিলেন, 6 তলা হাইটে উঠছেন না? ভাইয়া সরি, মানে আমি একটা জানতাম না যে লিফটটা একটা নষ্ট, উঠতে তাহলে পারছেন? আজকে আমি আপনাকে কথা বলতাম না না। না, কোনো অসুবিধা নেই আমার। না, সৌরভ ভাই ফিট। না ফিট, তারপরে লিফটে কষ্ট দেওয়া তো আমার খারাপ বয়স লাগে। হচ্ছে একটা নাম্বার সৌরভ ভাইয়ের কাছে, এভারগ্রিন মানুষ। এইটা কলম আছে আপনার তার। এই নেমে গেল নাকি? কি নিয়ে আলোচনা হচ্ছিল? ওই যে আইএমএফ একটা করেছে, যে সতর্কবার্তা দিয়েছে বিশ্বমন্দা দেখা দিতে পারে যদি যুদ্ধ কন্টিনিউ করে আর কি। তো ওইটার উপর বাংলাদেশের প্রস্তুতি কতটুকু? আমাদের তো টাকা চাইছে, আর কি করবে? ওইটা বলছি, $200 কোটি। আবার দেখলাম আরেক জায়গায় লেগেছে $300 কোটি। 200 কোটি দেখলাম আর কি। 200 কোটি হলো তারেক রহমানের বয়ানে, আর একটা হচ্ছে এটা প্রথম আলো নিউজ, এর পরে আবার আচ্ছা এটা বিকেলে বা সন্ধ্যার দিকে বলছে। আচ্ছা, কি হয়েছে, খুলে হলো গেছে? আমি উঠবো? ঠিক আছে ঠিক আছে, ওকে যাচ্ছি। দর্শক, আরো একবার স্বাগত জানাই ভিন্ন মাত্রায়। আমরা ফিরলাম আমাদের নতুন অতিথি কবি, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক সোহরাব হাসানকে নিয়ে। সোহরাব ভাই, আমরা আলোচনা করছিলাম, ডাক্তার সাজ্জাদ ভাই ভালো চমৎকার আলোচনা করছিলেন যে আজকে আইএমএফ একটি সতর্কবার্তা দিয়েছে। আজকে সংবাদ মাধ্যমে এসেছে, গতকালকে রাতে দিয়েছে যে যদি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আরো স্থায়ী হয় তাহলে বিশ্বমন্দা দেখা দিতে পারে। এর প্রভাব তো আমরা মোটামুটি এরই মধ্যে আমরা পরিলক্ষিত করছি, বাংলাদেশে তো একটু আগেই আভাস পাওয়া যায়। তো এই মন্দা দেখা দিলে, ক্রাইসিস সত্যিকার অর্থে তৈরি হলে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা সন্ত ভাইকে। আইএমএফ
আশঙ্কা করছে বা সতর্ক বার্তা দিয়েছে, কিন্তু আমরা সতর্ক বার্তার অনেক থেকে এগিয়ে আছি। হ্যাঁ। অর্থাৎ আমরা সংকটের মধ্যে আছি। আচ্ছা, আজকে ঢাকা শহরে যে অবস্থা, আজকে না গত কয়েকদিন ধরে, কিন্তু এর মধ্যে আজকে যে ভয়াবহ পরিস্থিতি সেটা হচ্ছে কোথাও ঠিকমতো গাড়ি চলছে না। এর একটাই কারণ, অন্য যানজট বেশি যানবাহন সে কারণে না, রাস্তার দুপাশে যেখানেই ফিলিং স্টেশন আছে তার ফিলিং স্টেশনের সামনে 1, 2, 3, 4 কিলোমিটার পর্যন্ত গাড়ির লম্বা লাইন। সুতরাং স্বাভাবিকভাবে যানবাহন চলাচলে এটি প্রভাব পড়েছে। গতকাল খবর ছিল যে ইস্টার্ন রিফাইনারি, যেখানে অপরিশোধিত তেল এনে শোধন করে এবং ওখান থেকে আমরা কিন্তু অকটেন ডিজেল পাই, সেই এটাও বন্ধ হয়ে যাচ্ছে। সেটা বন্ধ হয়ে যাওয়ার পথে। কেউ কেউ বলছে বন্ধ হয়ে গেছে, কেউ কেউ বলছে যে বন্ধ হয়ে যাওয়ার পথে। এবং একটাই খবর যে আমরা আরো 2টি জাহাজ, তেলবাহী জাহাজ চট্টগ্রামে এসেছে, কিন্তু চট্টগ্রামে আসার পর সেটি ঢাকায় পৌঁছবে বা সারা দেশে যাবে, এটা তো সময় সাপেক্ষ। ইতিমধ্যে জনজীবনের কিন্তু নাভিশ্বাস হয়ে উঠছে। সরকারের কার্যক্রমে কিন্তু এর ছাপ পাওয়া যায় না। তারা কখনো বলেন যে জ্বালানি সংকট নেই, কখনো বলে যে রেশনিং করা হচ্ছে, কখনই আশ্বস্ত করে যে কতটা জাহাজ বন্দরে পৌঁছবে। কিন্তু মানুষ তো দেখতেছে আজকের কি অবস্থা। একই সঙ্গে জ্বালানি তেলের সঙ্গে কিন্তু ভোজ্য তেলের দাম বেড়েছে, অন্যান্য পণ্যের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এবং আজকে বেড়েছে, বাড়াবে এরকম একটা প্রস্তুতি চলছে। এবং অনেকগুলো, এমনকি জ্বালানি তেলেরও দাম বাড়াতে হবে বলে মনে হয় সরকারের নীতি নির্ধারক বলেছেন। একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে এর থেকে উত্তরণের পথ কি, মানে বিষয়টি যেহেতু তেল আমাদের হাতে নেই, জাহাজ আসবে কি আসবে না সেটি আমরা অনিশ্চিত। এখন সবটাই নির্ভর করে মানে যুদ্ধের উপর। শুরুর দিকে আমরা দেখেছিলাম হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজগুলোকে অনুমতি দেওয়া হচ্ছে। এর মধ্যে গত সপ্তাহে 3-4 দিন আগে বাংলাদেশের একটি জাহাজকে কিন্তু আবার ফিরিয়েও একটা জাহাজকে আটকে দিয়েছে। এবং আবার মানে ভয়াবহ অবস্থা। এক হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প অবরোধ করলো যে ওখানে কোনো জাহাজ আসতে পারবে না, যেতে পারবে না। আবার এর মধ্যে কোনো জাহাজ যাচ্ছে। আবার সর্বশেষ খবর হলো যে হরমুজ প্রণালীতে কোনো সমস্যা নেই, জাহাজ আসতে পারে, যেতে পারে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বাণী। এবং বলছে যে আমরা কাছাকাছি সমঝোতার কাছাকাছি চলে এসেছি, 2-1 দিনের মধ্যেই সমঝোতা হবে। আবার একই সঙ্গে হামলার খবরও পাচ্ছি। এর মধ্যে পাকিস্তানের বসার পাকিস্তান মিটিং হলো না, পাকিস্তানের প্রধানমন্ত্রী তো 2-3টি দেশে যাওয়ার কথা এবং প্রস্তুতি নিচ্ছেন। হয়তো আলোচনা একটা হবে, কিন্তু আলোচনা কিসের শর্তে? তো যুক্তরাষ্ট্রের যারা বিবেকবান মানুষ, যারা জনপ্রতিনিধি, তাদেরকে ধন্যবাদ জানাবো। একজন কংগ্রেসম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করার জন্য ভাইস প্রেসিডেন্ট এর নেতৃত্বে একটি কমিশন গঠন করার কথা বলছে। কারণ ওদের সংবিধানে আছে যে এই যদি অধিকাংশ মন্ত্রিসভার অধিকাংশ সদস্য এবং ভাইস প্রেসিডেন্টের যদি অনাস্থা থাকে, তাহলে সেই প্রেসিডেন্টকে অভিশংসন করা যায়। কিন্তু এই মুহূর্তে হয়তো করা যাবে না, কারণ সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে দল, রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা আছে। এই ঘটনার বিশ্বমন্দা তো শুরু হয়ে গেছে। এখন এটা কিভাবে কাটানো যাবে এবং যুদ্ধ কতদিন থাকবে? চীনও হুঁশিয়ারি উচ্চারণ করেছে, রাশিয়া করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এমন একজন ব্যক্তি, কোনো কিছুতেই পরোয়া করে না এবং সকালে এক কথা বলেন, বিকালে এক কথা বলেন। তার হিসাব নিকাশটা বাইরে থেকে বোঝা মুশকিল। এখন মনে হচ্ছে তার হিসাব নিকাশটা যে ভুল ছিল। তিনি ভাবছিলেন যে ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে হামলা করে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কাবু করতে পারবে, সেটা যে পারেনি। বরং যুক্তরাষ্ট্রের যতগুলো সামরিক স্থাপনা ছিল মধ্যপ্রাচ্যে সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সেখানকার কর্মীদের সরাতে হয়েছে। হয়তো
মার্কিন নাগরিক কম নিহত হয়েছে, কিন্তু ক্ষতির দিক থেকে দেখলে তাদেরও কিন্তু কোটি মানে হাজার হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। ইরানের ক্ষতি হয়েছে বেশি, ইরানে বেশি লোক মারা গেছে, কিন্তু নৈতিকভাবে কিন্তু পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র। আজকে দেখুন যুক্তরাষ্ট্রের যারা মিত্র হিসেবে পরিচিত ইউরোপীয় দেশগুলো, কানাডা, অস্ট্রেলিয়া, সবাই বলছে যে যুদ্ধ বন্ধ করতে হবে, এবং তারা এই যুদ্ধের এই অবরোধের সঙ্গে নেই, যুদ্ধ বন্ধ করতে হবে, আর না হলে এর দায়িত্ব ডোনাল্ড ট্রাম্পের উপরই পড়বে। হয়তো এমন দিন আসতে পারে যদি যুদ্ধ বন্ধ না করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানে প্রচণ্ড ক্ষোভ বিক্ষোভ দেখা দেবে যুক্তরাষ্ট্রে। এটি শুধু প্রতীকী ক্ষোভ না, এটি সত্যিকারভাবে ভিয়েতনাম থেকে মার্কিন নাগরিকরাই কিন্তু যুক্তরাষ্ট্রের তাদের সৈন্য ফিরিয়ে আনতে বাধ্য করেছে। আমরা সেই আলোচনা করছিলাম। ধন্যবাদ আপনাকে ডাক্তার সাজিদুল হক। আপনি আগের আলোচনা বলছিলেন মধ্যপ্রাচ্যের কথা। আজকে আরেকটি সংবাদে যদি একটু আলোকপাত করি, সৌদি আরব, যারা শুরুর দিকে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে সৌদি আরব নাকি চাপ প্রয়োগ করছিল ট্রাম্পকে ইরানে হামলা করার জন্য, সেই সৌদি আরব আজকে খবর প্রকাশ হয়েছে তারা ইরানের পক্ষ নিচ্ছে। তারা বলছে যে যুদ্ধ বন্ধ না হলে তারা ইরানকে সমর্থন দেবে। কিভাবে দেখছেন একটি মানে এই যে পাশার গুটি উল্টে যাওয়া বা একে একে করে বিশ্ব মোড়ল হিসেবে খ্যাত আমেরিকার চাপে পড়ে যাওয়া, এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। সৌদি আরব তো সৌদি আরব, আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের যত সুকর্ম এবং কুকর্ম আছে তার নিঃশর্তভাবে একজন হচ্ছে সমর্থনকারী দেশ ছিল না, একটা দেশ ছিল আর কি সব কিছুর মধ্যে। সেই দেশটির নাম হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য তার এত যুক্তরাজ্য, তার হচ্ছে এত ভালো মিত্র আর কেউ ছিল না আর কি। সৌদি আরবের তো আমেরিকার সমর্থন করা অনেকটা ট্যাকটিক্যাল ব্যাপার স্যাপার, ওরা ট্যাকটিক্যাল নট স্ট্র্যাটেজিক অ্যালাই ছিল হচ্ছে ইউএস এর ট্যাকটিক্যাল অ্যালাই হচ্ছে ইউকে বা ইংল্যান্ড। তারা কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে এই যে লাস্ট যে হচ্ছে পাকিস্তানের সাথে পাকিস্তানের বসে যেটা ঘটনা যেটা দেখলাম আমরা, যেটা ভেস্তে গেল আর কি, তখন বলছে কিন্তু আমরা, তিনি যখন বললেন হরমুজ প্রণালী অবরোধ করব, ইংল্যান্ড বলছে আমরা এর সাথে নাই। এবং আপনি দেখবেন আরকেন লেটেস্ট আছে যে লেবাননেও কিন্তু হামলা চালাচ্ছে। সেটার ব্যাপারে আমেরিকার আরেকটা মিত্র অস্ট্রেলিয়া, হ্যাঁ, যুক্তরাজ্য ওখানে আছে, অস্ট্রেলিয়া সহ 10টি দেশ, এবং 10টি দেশের অধিকাংশ দেশ হচ্ছে তার মিত্র দেশ। তারা কিন্তু হচ্ছে এটার বিরুদ্ধে, ওই লেবাননে হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের উপরে তারা হচ্ছে গিয়ে একটা আবেদন বা আহ্বান জানিয়েছে আর কি। আর সৌদি আরবের এই ঘটনাটা তো ঘটতে বাধ্যই আর কি। কারণ আমি আমার আলোচনার প্রথম অংশে বলছিলাম যে মধ্যপ্রাচ্যের দেশগুলো মনে করে যে ওখানে তো শিয়া সুন্নি একটা ফ্যাক্টর আছে, সেই শিয়া সুন্নি ফ্যাক্টরটার কারণে তারা মনে করে যে শিয়ারা তাদেরকে অ্যাটাক করতে পারবে না, তাদেরকে হচ্ছে নিরাপত্তার চাদরে যুক্তরাষ্ট্র তাদেরকে রাখবে। এখন দেখলো যে যুক্তরাষ্ট্রকে ঠাঁই দেওয়ার জন্য যেখানে যুক্তরাষ্ট্রের স্থাপনা আছে সেখানেই হচ্ছে গিয়ে ইরান হচ্ছে হামলা করতে পারলো, সফল হইলো হামলা করতে। ফলে তাদের যে আস্থার জায়গা আছে সেই জায়গাটা একটু তারা হচ্ছে বিভ্রান্ত হলো। আর ইরানে যে লাগাতার হামলা বা লেবাননেও যে হামলা, এইটার কিন্তু সৌদি জনগণের বা পুরো আরবের জাজিরাতুল আরবের পুরো আরবের জনগণের মধ্যে কিন্তু একটা রিয়াকশন আছে, একটা রিয়াকশন তৈরি হতে পারে আর কি। সব কিছু বিবেচনা করতে হবে। সেই বিবেচনা করেই হলো গিয়ে আপনার হলো হয়তো হচ্ছে বাদশাহ এখন বলতেছে ইরানের পক্ষে আর কি। আর একটা জিনিস দেখবেন যে কয়েক বছর আগে, বছর দুয়েক আগে, চীন কিন্তু একটা সফল কূটনীতিক সম্পন্ন করেছিল মধ্যপ্রাচ্যে। বহু কাল ধরেই হচ্ছে সৌদি আরব এবং ইরানের সম্পর্ক প্রচণ্ড বৈরী। সেই বৈরী সম্পর্ক কিন্তু অনেকখানি তাদের বরফটাকে গলিয়ে দিয়েছিল, করেছিল 3-4 বছর আগে, 3-4 বছর আগে করে দিয়েছিল আর কি। তো সেই ডিপ্লোম্যাটিক মুভটা যে তো নিশ্চয়ই চীন বা অন্য দেশগুলো তা তো করবে, ঠিক আছে। সেই মুভগুলো করলে কিন্তু হচ্ছে মধ্যপ্রাচ্য সম্পর্কে আমরা যে খবরগুলো পাই সেই খবরগুলো বদলে যাওয়া শুরু করবে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সোহরাব হাসান, অনেক তো সংকটের আলোচনাই করছি আমরা, এর মধ্যে আরও একটি খারাপ খবরই বলা যায়। যুক্তরাষ্ট্রের পর এবার ইতালি থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে। আগামী 20 এপ্রিল 30 জন বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে
ফেরত পাঠানোর কথা ইতালি সরকার এরই মধ্যে চিঠি দিয়ে জানিয়েছে বাংলাদেশ সরকারকে। এইটি কি প্রভাব পড়তে পারে আমাদের রেমিটেন্সের অনেক বড় একটি জায়গা হচ্ছে? না, যদি সংখ্যা দেখা যায় তাহলে এটা খুব বেশি না, খুব বেশি না, কিন্তু এই যে যুক্তরাষ্ট্র থেকে দফায় দফায় অনেক বেশি সংখ্যক বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে হাতে পায়ে কড়া পরিয়ে। সুতরাং এই সংখ্যাটা বেশি না, কিন্তু একই সঙ্গে কিন্তু আরেকটা সুখবর আছে, সেটা হলো স্পেন 5 লাখ বিদেশিদের যারা বৈধ কাগজপত্র নেই তাদেরকে সেখানে থাকার অনুমতি দিয়েছে, মানে বৈধ কাগজপত্র দিবে। তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশের নাগরিকও আছে। না, একটা আপনি একজন নাগরিক আসলেও সেটাই তো বাংলাদেশের উপর অর্থনীতির উপর চাপ। এবং এই শুরুটা যদি এটা আমি মনে করি না যে এটা শুরু। আচ্ছা, কারণ ইতালিতে বহু বছর ধরে এই ধরনের বৈধ অবৈধ নাগরিক, অবৈধ মানে তাদের বৈধ কাগজপত্র নেই। কারণ এই মানুষগুলো সবচেয়ে উদ্বেগের বিষয়, এই মানুষগুলো গিয়েছে কিন্তু প্রতারিত হয়ে। তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে এবং তাদেরকে বলেছে লোভনীয় চাকরির কথা বলেছে, এবং অনেকের হয়তো কাগজপত্র ফেক। এখন কাগজপত্র যখন নকল বা ভুয়া, তখন হয় পাসপোর্ট ফেলে দেয় অথবা সেখানে রাজনৈতিক আশ্রয় চায়, তার দ্বিতীয় কোনো উপায় নেই। তো ইতালির সেখানে বাংলাদেশের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি। সুতরাং তার মধ্যে থেকে এখন এখানে কূটনৈতিক যেটি এখন তো একটি নির্বাচিত সরকার এসেছে, কূটনৈতিকভাবে এটি জোর চেষ্টা চালানো উচিত যাতে এটি না বাড়ে কোনোভাবেই। আর যাদের ফেরত আনছে তাদের সম্পর্কেও জানা, কারণ তার বৈধ কাগজপত্র থাকুক না না থাকুক, সেখানে কিন্তু ওই দেশের অর্থনীতিতে তার কিন্তু অবদান আছে। সে সেবা খাত বলুক বা অন্য যে কোনো পরিবহন হোক বা যে কোনো খাতে তার যে শ্রম, সেটা তো ওই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। এটি ওই দেশকেও বুঝতে হবে, দেশের নীতি নির্ধারকদের। না, যদি বলি এই ব্যাপারটা নিয়ে আরেকটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমাদের দেশ থেকে এই ইতালি বলি বা ইউরোপের অন্যান্য দেশে যে অবৈধ পথে, বিশেষ করে ইতালিতে যাওয়ার মধ্যপ্রাচ্য হয়ে ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে মাঝে মধ্যে আমরা দেখি যে এই লঞ্চডুবিতে মারাও যায় অনেকে। এই পন্থাটা বন্ধে সরকার, আমাদের সরকার কতটুকুন উদ্যোগী? কারণ এভাবে জীবন ঝরছে, এই রিস্ক নিয়ে কিন্তু যাচ্ছে। এটা তো পুলিশি ব্যবস্থা দিয়ে এটা বন্ধ করা যায় না। এটা বন্ধের না, এই যে যারা দালাল চক্র, দালাল চক্রকে ধরতে হবে, কিন্তু দালাল চক্রের মধ্যে দেশি বিদেশি আন্তর্জাতিক দালাল চক্র আছে। সুতরাং আমরা আমাদের দালাল চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে সরকার, কিন্তু এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নিয়েছে এর জানা নেই। দ্বিতীয় হচ্ছে যে মানুষের বেঁচে থাকার অধিকার হচ্ছে সবচেয়ে মৌলিক। সেখানে তারা দেশে কাজ পায় না, শিল্প কারখানা নাই, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কর্মসংস্থান নেই। এই মানুষগুলো কোথায় যাবে? এবং এর বেশিরভাগই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। সুতরাং তারা যে কোনো একটা উপায় খুঁজতেছে, মরিয়া হয়ে ওঠে। এমনকি শরীয়তপুর বা যেসব এলাকায়, মাদারীপুর, যেসব এলাকার এই কয়েকদিন আগে যে নদীতে ডুবে মারা গেল, সেটা খুঁজে পাওয়া এবং সংবাদ মাধ্যমে এসেছে। ওইসব যে অভিভাবকরা পাঠাচ্ছেন বা ওইসব পরিবারের, তারা এটাকে অনেকটা নিয়তি মনে করে যে 8 লাখ টাকা দিয়ে পাঠিয়েছে, হয়তো কেউ মাঝপথে ধরাও পড়তে পারে, কেউ ফেরতও আসতে পারে, মারাও পড়তে পারে। কিন্তু এই ঝুঁকি নিয়েই ঝুঁকি নিয়েই বাকিরা হয়তো পরিবারকে দেখবে। এই ধরনের মানসিকতা, এখন এটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা দরকার। এটি পুলিশি ব্যবস্থা দিয়ে হবে না। এটি আমাদের অর্থনীতির চাঙ্গা হলেই, অর্থনৈতিক সমৃদ্ধি এলে, ব্যবসা বাণিজ্য বাড়লে, শিল্প কারখানা বাড়লে, কৃষিখাত আধুনিকায়ন হলে এক ধরনের তাদের কর্মসংস্থান হবে, এবং কর্মসংস্থানই পারে এই অবস্থা থেকে রেহাই দিতে। যেগুলো ধরা পড়ে বা সংবাদ মাধ্যমে আসে সেগুলোই আমরা জানি। অনেকে কি দুর্বিষহ জীবনযাপন করে এই মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলো, লিবিয়ায়। এবং এদের চাকরি শুধু যে দালালদের খপ্পরে পড়ে না, এজন্য একটা দুর্বৃত্ত চক্র হয়েছে, যেটা লিবিয়ায় বিশেষ করে। তারা এই
বাংলাদেশের যারা ভাগ্যান্বেষণে যায় তাদেরকে বন্দি শিবিরে আটক করে তার পরিবারের দেশে যে আত্মীয় স্বজন আছে, অভিভাবক আছে, তাদের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে এবং সেই টাকা না দিলে তাদেরকে অনেকে মেরে ফেলছে, অনেকে হয়তো মানে দুর্বিষহ জীবনযাপন করছে বা অনেকে কারাগারে আছে। এখন এটি সারা বিশ্বেই কিন্তু এই অবৈধ অভিবাসন সারা বিশ্বে আছে, কিন্তু আমাদের ছোট দেশ, অনেক বেশি জনসংখ্যা। আমাদের তো সাবেক প্রধানমন্ত্রী বলতেন যে জনসংখ্যা হলো জনসম্পদ, মানে জনসংখ্যা আমাদের কমানোর কোনো প্রয়োজন নেই, পরিবার পরিকল্পনা নেওয়ার প্রয়োজন নেই। এই যে মানে উদ্ভট এবং অলৌকিক চিন্তাভাবনা, এটাও কিন্তু আমাদের বিপদকে বাড়িয়ে দিয়েছে। আপনি দেখুন যারা বিদেশে গেছে তাদের কথা, দেশে যারা আছে, এই ঢাকা শহরে যারা আছে, কত ভাগ মানুষ তার মানবিক যে ন্যূনতম যে মানবিক যে মৌলিক চাহিদাগুলো সেই চাহিদা পূরণ করতে পারছে। তো মানুষ কি করবে? হয় অপরাধে যুক্ত হবে, নাহলে পাচার হয়ে বিদেশে যাবে, আর না হলে রাজনৈতিক দলের ছায়াতলে মাস্তানি করবে। তাই এগুলো তো কোনোভাবেই কাম্য হতে পারে না। আর সরকারের কাছে কি খবর নেই কোন দালাল চক্রের মাধ্যমে যাচ্ছে কারা, এবং এর বেশিরভাগের সঙ্গে কিন্তু ক্ষমতাসীনদের ধরামরণ থাকে। আমরা দেখলাম যে আওয়ামী লীগের সময় কারা, সেই মন্ত্রীসহ অনেকের এই জনশক্তি রপ্তানির লাইসেন্স আছে। এখন যারা ক্ষমতা আছে তাদেরও কারো লাইসেন্স আছে, বা তাদের আত্মীয় স্বজনের আছে, তাদের তারা মোটামুটি বৈধ পন্থা পাঠায়, তারা মোটেই বৈধ পন্থা পাঠায় না, সবারই লাইসেন্স আছে। আবার এই লাইসেন্সগুলো বিক্রি হয় এবং এর সাব এজেন্ট আছে, এর মধ্যে অনেকগুলো লেয়ার থাকে। আপনি মালয়েশিয়ার লোক পাঠাতে পারলো না কেন? এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান তো বেশ বড়াই করে বলছিলেন যে এদের ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু পারেননি। এই কারণে এখানে যেখানে অনিয়ম, পদে পদে অনিয়ম, সেটা অন্য দেশ মানবে কেন? এবং আমাদের জনসম্পদ রপ্তানি যে একটি সংগঠন আছে বাইরা, তারা কিন্তু নানা সময়ে যে মালয়েশিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তারা চেয়েছেন যে তাদেরও কেউ সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। সমস্যা হলো যে আমরা প্রতি পদে নিয়ম ভাঙি। আমাদের লোভের কারণে, অতি লাভের কারণে কি বলে, এবং অন্যকে ফাঁকি দিয়ে নিজে বেশি সুবিধা নেওয়ার জন্য এইসব পথে যান, এবং ক্ষমতার যারা কাছাকাছি লোক তারাই করেন বেশি। আমরা তো অনেক ক্ষমতাধর ব্যক্তি, সামরিক বেসামরিক, যাদের নাম শুনি যে তারা এই মানব জনশক্তি রপ্তানির সাথে জড়িত। এই কোম্পানিগুলো কি সঠিকভাবে লোক পাঠালে যেখানে শুধু ভাড়া নেওয়ার কথা, সেখানে তারা লাখ লাখ টাকা, অনেক টাকা নিচ্ছে। ধন্যবাদ আপনাকে ডক্টর সাজেদুল হক। আলোচনার যদি এই পর্যায়ে আপনি একটু এই জনসম্পদ রপ্তানি অবৈধ পন্থাটা যেভাবে মাথাচাড়া দিয়েছে এবং এই দালাল সিন্ডিকেট, সৌরভ ভাই বলছিলেন যে কিভাবে ওই দেশে নিয়ে আটকে রেখে জিম্মি করে টাকা আদায় করা হয়, এদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থাই হচ্ছে না। খুঁজলে আপনার আমার চারপাশেও পাওয়া যাবে এই সিন্ডিকেট, এবং তারা যদিও কেউ নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়, দুদিন বাদে আবার তারা টাকা দিয়ে জামিনেও চলে আসে, তাদের কিন্তু কিছুই হচ্ছে না। যদি একটু এই জায়গাটায় আলোকপাত করতেন। ধন্যবাদ। এই জায়গায় সৌরভ ভাই যা বলেছেন তার সাথে অধিকাংশ ক্ষেত্রে আমি সহমত, নতুন কোনো আলোচনা আনতে চাই না। তবে এই ক্ষেত্রে আমি যেটা মনে করি আর কি, যে ইটালি থেকে ফিরিয়ে দিয়েছে, শুধু ইটালি থেকে না, আরও অনেক দেশ থেকে ফিরে আসার সম্ভাবনা আছে আর কি। আমেরিকা তো ট্রাম্প আসার পর থেকে কিন্তু এই ঘটনাটা শুরু হয়েছে, আমেরিকা থেকে ফিরাচ্ছে। আমেরিকাতে হচ্ছে ট্রাম্পের একরকম ফ্যাসিজম আছে, যেটাকে বলে হোয়াইট সুপ্রিমেসি, এরকম নিউ ফ্যাসিস্টরাও ইতালি সহ বিভিন্ন জায়গায়, এবং তাদের একটা মূল টার্গেটের জায়গা হচ্ছে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে। যে ইমিগ্রেন্টরা কম টাকায় কাজ করে, হ্যাঁ, এতে আমাদের বাজার মূল্য, শ্রমের মূল্য কমে যাচ্ছে, এদেরকে খেদায় দাও, এদের হাত থেকে ইউরোপকে মুক্ত রাখো, প্লাস তাদের রক্তের বিশুদ্ধতা, তাদের আর্য রক্তের বিশুদ্ধতা রক্ষা করতে হবে। তো এরকম একটা পলিটিক্যাল ফেনোমেনা কিন্তু হচ্ছে এই ধরনের ঘটনাগুলোকে বাড়াচ্ছে, ফিরিয়ে দেওয়া আর কি। আর আরেকটা বিষয় আছে, আপনি যেটা বললেন আর যেটা বললেন, সেটার ক্ষেত্রে হচ্ছে কি, আসলে নিয়ম মাফিক
ইউরোপে যাওয়া বা আমেরিকা যাওয়ার নিয়ম কি এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। এবং এইটার ক্ষেত্রে কিন্তু বায়রা বলেন বা যে জনশক্তি রপ্তানি, এরা কিন্তু আসলে সেখানে পাঠানোর কোনো সুযোগ সুবিধা নাই। তাদের লাইসেন্সের আওতারগুলো জায়গাগুলো হচ্ছে একদম জনশক্তি যেগুলো পাঠানো হচ্ছে সেটা হলো বড় জোর দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে ওদিকে দক্ষিণ কোরিয়া, এদিকে ব্রুনাইতে পাঠায়, আর ওদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে পাঠানোর তাদের সুযোগ আছে। কিন্তু যখনই এটা ইউরোপের ব্যাপারটা আসে, ঠিক আছে, তখন এখানে হলো 2 নম্বর ব্যাপারটা আসে। এখানে অনেকেই করে যে ওটা কিছুটা পজিটিভ করে যে স্টুডেন্ট ভিসার করে সেখানে পাঠায় দেওয়ার চেষ্টা করে। অস্ট্রেলিয়া বলেন, কানাডা, আমেরিকা থেকে শুরু করে আপনার বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপ, এইটুক জায়গার মধ্যে স্টুডেন্ট ভিসা দিয়ে কিছুটা বোঝা, আর বাকিগুলোর ক্ষেত্রে কোনো ক্ষমতাই হচ্ছে নাই আদম ব্যাপারীদের, ঠিক আছে। এখন তো এই জায়গাটা হচ্ছে ওইটা মানে হ্যাঁ সোহরাব ভাই এই জায়গাটা একটু ভিন্ন মতের জায়গাটা আমার আছে, সেটা হতেছে যে পুলিশি ব্যাপার নিয়ে হবে না, কিন্তু আমার টোটাল যে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনের চেঞ্জ সেটার অপেক্ষা কিন্তু আসলে করা যাচ্ছে না। এই মাসেই হয়তো কয়েক হাজার তরুণ যাচ্ছে আপনার হচ্ছে আফ্রিকাতে, আফ্রিকা থেকে তাদের টার্গেট হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। ওখানে কিন্তু এমনও আছে যে ইয়ার ভিতরে আপনার কার্গো যে থাকে ওই কার্গোর ভিতরে বসে থাকে আর কি, ওখানে পানি খাওয়া দাওয়া দেওয়া হয়, একটা এস্টিমেটেড টাইম থাকে যে এটা 15 দিনের মধ্যে গিয়ে ইউরোপের কোনো দেশে গিয়ে ফিরবে। পুশ করে ইয়া করে না, খাবার দেয় না যেন এর মধ্যে ক্ষুধা না লাগে এবং মারাত্মক ঝুঁকি, সেইটা ভেসে 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 ওখানে যায় এবং অনেকগুলো ডুবে যায়, ঠিক আছে। মানে একটা লঞ্চের মতো না, আবার কতগুলো আছে ছোট ডিঙ্গি নৌকা করে তারা যাত্রা শুরু করে, এবং এটা হলো প্রচণ্ড ভয়ঙ্কর। আমার মনে হয় এইটার ব্যাপারে হলো প্রচার মাধ্যমে, গণমাধ্যমে এইটার ভয়াবহতাটা ব্যাপক আকারে প্রচার করা দরকার আছে। কেন প্রচার ছাড়া কি সরকার জানে না? না, এটা সরকারের কথা বলতেছি না, জনগণের একটা ব্যাপার আছে, ঠিক আছে। জনগণের মধ্যে একটা জীবনের জীবন পরিবর্তনের জন্য তারা মনে করে যে ইউরোপে গেলে, এবং আমার দেখা পর্যবেক্ষণ যে এরা যে এইভাবে করে সেসব দেশে যায়, সেখানে যেই স্বপ্ন নিয়ে তারা যাচ্ছে, মানে ইউরোপে ঢুকে গেলেই সে একটা চমৎকার লাইফ লিড পেয়ে যাবে, কিন্তু সেটা হয় না। তারা ওইখানেও কিন্তু তারা মানবেতর জীবনযাপন করে, বরঞ্চ যেই টাকাটা খরচ করে, এই টাকাটা কিন্তু 1 লাখ 2 লাখ না, 10 লাখ 15 লাখ টাকা, 20-25 লাখ টাকা, সেই টাকাটা খরচ করে তো সে দেশেই হচ্ছে অনেক ভালো জীবনযাপন করতে পারে, দেশেই অনেক কাজ করতে পারে সে, কিন্তু না, তার কাছে একটা হচ্ছে কি মিথ্যা কুহেলিকা আছে, এবং সেটার মধ্য দিয়ে তার পুরো পরিবারটা আচ্ছন্ন হয়ে থাকে। ফলে এই জায়গায় আমার মনে হচ্ছে যে এক ধরনের জাতির যে মনস্তাত্ত্বিক যে একটা সংকটের জায়গা, এইটা পূরণ করার ক্ষেত্রে সরকার এবং গণমাধ্যমের একটা প্রক্রিয়া গ্রহণ করতে হবে। এই জায়গাটা একটা রিয়েলাইজেশন আসতে হবে যে আমি এইভাবে করে আমার জীবনটাকে, পাশাপাশি দালাল চক্রের ব্যাপারে বলেন, দালাল চক্রের ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে খুবই উদাসীন, এটা হচ্ছে সরকার উদাসীন, এবং হচ্ছে এটা হলো এইবার হচ্ছে সম্ভবত সুনামগঞ্জের কয়েকজন, কারণ এখানে হচ্ছে আপনি শেষটাকে তো ধরতে পারবেন না, সেটা তো অনেক আন্তর্জাতিক মাফিয়া তারা, তারপর হচ্ছে গিয়ে আপনার আঞ্চলিক মাফিয়া আছে, তারপর আছে দেশীয় মাফিয়া। দেশীয় মাফিয়া পর্যন্ত কতটুকু বুঝতে পারবেন তার সন্দেহ, কিন্তু আপনার কাছে আপনার পরিবারের কাছে যে লোকটি আসছে সেই হচ্ছে সোর্স। যদিও ওরা স্লিপার সেলের মতো কাজ করে, একজনকে ধরলে পরের তার খুঁজে পাওয়া যায় না, স্লিপার সেলের মতো কাজ করলেও আপনার প্রাথমিক যে দালালটা আছে, যে পরিবারের সাথে যোগাযোগ করতেছে, যেই ব্যক্তির সাথে যোগাযোগ করতেছে, সেই প্রাথমিক দালালদের উপর যদি হচ্ছে গিয়ে খুব দৃষ্টান্তমূলকভাবে গ্রেপ্তার হয়, তাদেরকে দেখানো হয়, মানে তখন হচ্ছে কিন্তু কাজটা কঠিন হয়ে যাবে দালাল চক্রের জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সোহরাব হাসান। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও। আজকের মতো শেষ করতে হচ্ছে, আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।